নদিয়াপুরের এক গ্রামে অশোক নামের এক জেলে থাকত। অশোক ছিল ভীষণ গরিব। তার এতই অভাব ছিল যে তার নিজের কোনো নৌকাও ছিল না। একদিন অশোক সমুদ্রের ধারে বসে সমুদ্র দেখছিল। এমন সময় আরেকজন জেলে তার কাছে এসে বলল, অশোক, তুমি এই সমুদ্রের ধারে বসে থেকো না। কতবার বলেছি, তুমি একজন জেলের নামে কলঙ্ক। ভাই, আমার যদি নৌকা না থাকে তাহলে এতে আমার দোষ কি? দোষ তো আছেই। তোমার বাবার তো খুব ভালো নৌকো ছিল। আমি তো শুনেছি তার নৌকার সৌন্দর্যের কথা নাকি দূর দূর পর্যন্ত ছড়ানো ছিল। কিন্তু তোমার বাবাও একজন বোকা মানুষ ছিল। জমিদার তার নৌকার দাম মুখে বলা দামে কিনতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা তার নৌকা বেচেননি। এর বদলে জমিদার তোমার বাবার নৌকাটা ভেঙে দেয়। তোমার বাবা তার নৌকা হারানোর দুঃখে চলে গেল, আর এখন তোমার কাছে একটাও নৌকা নেই। এই বলে সেই জেলে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর অশোক তার বাড়িতে পৌঁছালো। ঘরের খালি বাসন দেখে সে বলল, আজ তো খাবারও কিছু নেই। বুঝতে পারছি না আজ রাতে কি খাবো। খিদে মরে যাচ্ছি। চলো মুন্সি কাকার বাড়িতে যাই, এখন সেখানেই কিছু খেতে পারে। এই বলে অশোক মুন্সি কাকার বাড়িতে চলে গেল। অশোক, মনে হচ্ছে তোমার বাড়ির খাবার আবার ফুরিয়ে গেছে। হ্যাঁ কাকা। তখন মুন্সি কাকার একমাত্র মেয়ে রত্না এলো। তার হাতে খাবারের একটা থালা ছিল। আমি জানতাম অশোক যে তোমার বাড়িতে কিছুই নেই। তুমি আসার আগেই আমি তোমার জন্য খাবারের থালা সাজিয়ে রেখেছিলাম। এই নাও, পেট ভরে খাও। এটা শুনে অশোক অবাক হয়ে গেল। রত্না, তুমি কিভাবে জানলে? আরে, তুমি যখন তোমার রান্নাঘরে খালি বাসন দেখছিলে, সেই সময় আমি কোন একটা কাজে তোমার সাথে দেখা করতে তোমার বাড়িতে এসেছিলাম। আর আমার বিশ্বাস ছিল যে তুমি এখানে নিশ্চয়ই আসবে। অশোকের চোখে জল চলে এলো এবং সে খেতে বসে গেল। অশোক, আর কতদিন এভাবে চলবে? তুমি অন্য কোনো কাজ কেন শুরু করো না? এখন আর কি বলবো কাকা, একজন জেলের ছেলে, তাই তো জেলেই হব আমি। অশোক, তুমি কেন বুঝতে পারছো না যে যতক্ষণ না তুমি একটা নৌকা জোগাড় করতে পারছো, ততক্ষণ তুমি মাছের ব্যবসা ভালোভাবে দাঁড় করাতে পারবে না? রত্না, তুমি তো জানো যে নৌকো বানানো কথার কথা নয়। কিছুক্ষণ পর অশোক সেখান থেকে চলে গেল আর নিজের বাড়িতে ফিরে এলো। তারপর সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালেই ঘুম থেকে উঠে সে মনে মনে বলল, এখন তো মুন্সি কাকার বাড়িতেও খেতে আমার লজ্জা লাগে। আমি জানি তিনি আমার প্রতিবেশী, কিন্তু আর কতদিন তার উপর বোঝা হয়ে থাকবো। আজ আমি মাছের ব্যবস্থা করবই। আমার কাছে নৌকা না থাকুক তাতে কি, জাল তো আছে। এই বলে অশোক তার ছেঁড়া জালটা নিয়ে সমুদ্রের ধারে চলে গেল। অশোকের ছেঁড়া জাল দেখে সেখানকার জেলেরা তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করলো। ওই দেখ, জেলের নামের কলঙ্ক এসে গেছে। তার না আছে নৌকা, আর না আছে মাছ ধরার জন্য কোনো সরঞ্জাম। একটা জাল আছে, তাও আবার ছেঁড়া। এ তো আমাদের জেলে প্রজাতিকে বদনাম করছে। অশোক রেগে গিয়ে দুজন জেলের দিকে তাকিয়ে বলল, যদি তোমাদের এতই খারাপ লাগে তাহলে তোমরা আমার জন্য একটা অন্য জলের ব্যবস্থা করে দাও না কেন? আমরা কেন তোর জালের ব্যবস্থা করব? আমরা কেন তোর পিছনে আমাদের টাকা খরচ করব? তাহলে মুখ চালানো বন্ধ করো যে আমি জেলে প্রজাতিকে বদনাম করছি। আমি এমনিতেই খুব ঝামেলায় আছি, তার উপর তোরা আমাকে আরো ঝামেলায় ফেলছিস। অশোকের কথা শুনে দুই জেলে
একে অপরের দিকে তাকালো। চল ভাই চল, আমরা তো মাছ ধরে ফেলেছি। এ তো সন্ধ্যা পর্যন্ত এখানেই বসে থাকবে, কারণ ছেঁড়া জালে কোনো মাছ ফাঁসে না। এই অবাক আর মুখ দেখাচ্ছে, বরং আমরা আমাদের বাড়িতে গিয়ে স্ত্রীর হাতে রান্না করা মজার মজার খাবার খাই। এই বলে দুই জেলে সেখান থেকে চলে গেল। অশোক ঈশ্বরের নাম নিয়ে তার জাল সমুদ্রে ফেলল। কিছুক্ষণ পর অশোকের জালে টান পড়ল। হে ভগবান, মনে হচ্ছে তুমি আমার কথা শুনেছো। আমার জালে মনে হয় কোনো বড় মাছ ধরা পড়েছে। এটা ছেঁড়া জাল থেকে বেরিয়ে যাওয়ার আগেই আমার জালটা টেনে নেওয়া উচিত। এই বলে অশোক খুব তাড়াতাড়ি জাল টানতে লাগলো, কিন্তু পরের মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল। তার জালে একটা বড় বানর ধরা পড়েছে, যেটা আহত আর অজ্ঞান ছিল। আরে, এ তো খুব অদ্ভুত বানর মনে হচ্ছে। আর সাধারণ বানরের চেয়ে এর আকারও বড়। আহতও হয়েছে। মনে হচ্ছে এর হাত কোনো জাহাজের সাথে ধাক্কা খেয়েছে আর অজ্ঞান বোধ হয় এই কারণে যে মুখ আর পেটে জল ঢুকে গেছে। এই বলে অশোক তাকে জাল থেকে বের করে আনলো আর তার পেট চাপতে লাগলো। পরের মুহূর্তেই বানরের মুখ থেকে পানি বেরোলো আর সে জ্ঞান ফিরে পেল। আমি তোমার এই উপকার কখনো ভুলতে পারবো না বন্ধু। তুমি আমাকে বাঁচিয়েছো, না হলে তো আমি ভেবেছিলাম আজ আমার দফা শেষ। আরে, তুমি তো মানুষের মতো কথা বলছো। আমার বন্ধু, আমি সমুদ্রের মাঝে এক রহস্যময় দ্বীপে থাকি। জানি না আমার মনে কি এলো যে আমি পুরো পৃথিবী ঘুরতে মনস্থির করলাম। আমি ভাবতাম এই পুরো পৃথিবী আমার দ্বীপের মতোই ছোট, কিন্তু যখন আমি আমার দ্বীপ থেকে অনেক দূরে বিশাল সমুদ্রে চলে এলাম, তখন বুঝতে পারলাম যে এই পৃথিবী আমার মাথার মধ্যে থাকা পৃথিবীর মতো নয়। একদিন আমি একটা জাহাজে উঠে পড়লাম। জাহাজের ক্যাপ্টেন আমাকে আক্রমণ করলো আর আমার হাত আহত হলো। আমি অজ্ঞান হয়ে সমুদ্রে পড়ে গেলাম। আর এখন যখন আমার চোখ খুলল, তখন এক সম্পূর্ণ অন্য পৃথিবী দেখতে পাচ্ছি। এটা শুনে অশোক হেসে বলল, দেখো, তুমি আমার সামনে কত কথা বলছো, কিন্তু আমি যে পৃথিবীতে থাকি সেখানকার প্রাণীরা খুব আলাদা। এখানেও তোমার মতো বানর আছে, কিন্তু তারা আমাদের মতো কথা বলে না। তাই শুধু তুমি আমার সামনেই কথা বলবে। যদি কেউ তোমাকে কথা বলতে দেখে, তাহলে সে ভয় পেয়ে যাবে, আর হতে পারে সে তোমাকে মেরেও ফেলবে। তুই একদম ঠিক বলেছিস বন্ধু। যদি এমন কথা হয়, তাহলে আমি তোর সামনেই কথা বলবো, আর কারোর সামনে বলবো না। বন্ধু, আমার তো খুব খিদে পেয়েছে রে। তোর কাছে কিছু আছে কি খাওয়ার? এখানে তো খাওয়ার জন্যই টানাটানি। খাবারের জন্যই তো মাছ ধরতে এসেছিলাম। বানর এটা শুনে গভীর চিন্তায় ডুবে গেল আর বলল, তুই চিন্তা করিস না। আমি যে দ্বীপে থাকি সেখানকার বানরদের মাছ ধরা শেখানো হয়। আজকের খাবারের ব্যবস্থা আমি করে দেব। এই বলে বানর তার হাত সমুদ্রের মধ্যে দিল আর দুটো মাছ বের করে আনলো। এটা দেখে অশোক ভীষণ অবাক হয়ে গেল। বানর অশোককে বলল, আমাকে দেখে অবাক হওয়ার দরকার নেই। এবার বাড়ি চল, খিদে লেগেছে। অশোক ভলুকে নিয়ে তার বাড়িতে চলে গেল আর মাছ ভাজতে লাগলো। মাছ ভাজার পর যেই ভলুক প্রথম মাছটা খেতে গেল, অবাক হয়ে সে বলল, আরে, এই মাছটা তো খুব সুস্বাদু লাগছে। এমন মাছ তো আমার দ্বীপেও হয় না। আমাদের এখানে মাছ এভাবেই ভেজে খাওয়া হয়। আমরা কাঁচা মাছ খাই না। আচ্ছা শোনো, তোমার দ্বীপে তোমার নাম কি? আমাকে সেখানে সবাই ভলু বানর বলে ডাকে, কারণ আমি খুব ভালো তো। অশোক হেসে বলল, সত্যি, তুমি খুব ভালো। আচ্ছা, একটা কথা শোন। আজকের খাবারের ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু তুমি তো একজন জেলে, তাই না? তোমার কাছে না কোনো ভালো জাল আছে, আর না বাকি জেলেদের মতো নৌকা আছে। তাহলে তুমি এভাবে তোমার জীবন আর কতদিন কাটাবে? কি করব,
আমার কাছে টাকা নেই, আর কেউ আমার মতো গরিবকে ধারও দেবে না। অশোকের কথা শুনে ভোলু বাঁদর কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে থেকে বলল, কিন্তু তোমার কাছে একটা জিনিস আছে যা বাকি জেলেদের কাছে নেই, তোমার শক্তিশালী শরীর। আর এখন তোমার কাছে আমার মতো বন্ধুও আছে, এমন একজন সঙ্গী যার বুদ্ধি খুব প্রখর। কি বলতে চাইছিস? আমি নৌকা বানাতে পারি, তুমি কাঠ কেটে আনো, আমি তোমার সাথে মিলে নৌকা বানাতে সাহায্য করব। সত্যি? হ্যাঁ, এমন নৌকা তৈরি করব যে তোমাদের এখানকার লোকেরা দেখে অবাক হয়ে যাবে। এটা শুনে অশোক খুব খুশি হলো, আর তখনই ভোলুর সাথে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে পৌঁছে ভোলু বানর এদিক ওদিক দেখতে লাগলো, আর তারপর একটা গাছের দিকে ইশারা করে বলল, দেখো, এটা শাল গাছ, এর কাঠ খুব শক্ত হয় আর নৌকা বানানোর জন্য সবচেয়ে ভালো। তুমি এর মোটা ডালটা কাটো, কিন্তু খেয়াল রাখবে পুরো গাছটা যেন কেটে ফেলো না, শুধু ততটুকুই নেবে যতটুকু নৌকার জন্য দরকার। ঠিক আছে ভোলু, তুমি যেমন বলবে তেমনই করব। অশোক ভোলুর নির্দেশ মতন গাছের মোটা ডালগুলো কাটা শুরু করলো। ভোলু একপাশে দাঁড়িয়ে বারবার দিক নির্দেশ দিতে লাগলো। ওই ডালটা একটু নিচ থেকে কাটো, হ্যাঁ 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 ওইটাই, হ্যাঁ। এবার ওটাকে মাটিতে ফেলো যাতে এর ভেতর থেকে পোকামাকড় বেরিয়ে যায়। আর হ্যাঁ, যে কাঠগুলো তোমার কাছে ফাঁপা মনে হবে সেগুলো আলাদা করে রাখো। অশোক ঘামে ভিজে যাচ্ছিল, কিন্তু ভোলুর নির্দেশনা মতোই সে কাজ করে যাচ্ছিল। কিছুক্ষণ পর ভোলু বলল, এইবার এই কাঠগুলো তুলে নিয়ে তোমার বাড়ির পিছনে রাখো, কাল সকাল থেকে আমরা নৌকা বানানো শুরু করব। কিন্তু খেয়াল রাখবে কাঠগুলো শুকনো হতে হবে, না হলে নৌকা জলে ডুবে যাবে। ঠিক আছে ভোলু, আমি সব কাঠ তুলে নিচ্ছি। অশোক সব কাঠ বাড়িতে নিয়ে গিয়ে এক কোণে সুন্দর করে রেখে দিল। পরের দিন সকালে ভোলু গাছের ছাল ছাড়ানো আর কাঠ ঘষার কাজ শুরু করলো। সে অশোককে দিয়ে কিছু পাথরও জোগাড় করালো, যা দিয়ে কাঠ ঘষা যায়। এই কাঠের উপরের অংশটা মসৃণ করতে হবে, তুমি এগুলোকে এই পাথর দিয়ে ঘষো, হ্যাঁ 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 এইভাবে, হ্যাঁ, যাতে এর উপর জল না থাকে। তারপর আমরা এটাকে আকার দিতে শুরু করব, একদিক সরু হবে আর একদিক চওড়া, এটাই আমাদের নৌকার গঠন হবে। অশোক খুব মন দিয়ে ভোলুর কথা মতন কাজ করতে লাগলো। কিছুদিনের মধ্যেই অশোকের নৌকা খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেল। তুমি তো খুব সুন্দর একটা নৌকা বানিয়ে ফেলেছো ভোলু। আমি নয়, তুমি। আমি তো শুধু তোমাকে দেখিয়েছিলাম কিভাবে নৌকা বানাতে হয়, সব পরিশ্রম তো তুমি করেছো। ঠিক সেই সময় রত্না সেখানে এলো, আর যেই সে নৌকা দেখলো ভীষণ অবাক হয়ে গেল। আরে, এই নৌকাটা তো খুব সুন্দর, তুমি এটা কোথা থেকে কিনেছো? কেনা নয়, বরং অশোক বানিয়েছে। ভোলুর মুখ থেকে মানুষের মতন কথা শুনে রত্না ভীষণ ভয় পেয়ে গেল আর অশোকের দিকে দেখতে লাগলো। আমি তোমাকে মানা করেছিলাম কারোর সামনে কথা বলো না। এটা তো ভালো যে রত্না আছে, অন্য কেউ হলে বোঝানো কঠিন হয়ে যেত। এই বলে অশোক রত্নাকে পুরো ঘটনাটা বলল, আর তারপর বলল, এ আমার সঙ্গী, আমার বন্ধু ভোলু। বাহ, তোমার সঙ্গী তো খুব ভালো। এবার দেখছো কি, তোমার নৌকা নিয়ে চলো মাছ ধরি। আর হ্যাঁ, আমি তোমার জালটাও ঠিক করে দিয়েছি। এই বলে ভোলু ঘরের ভেতরে গেল, আর কিছুক্ষণ পর জাল নিয়ে ফিরে এলো। তুমি তো খুব সুন্দর করে জালটা ঠিক করে দিয়েছো।
কি বলছিস? বললাম তো আমি একটা রহস্যময় দ্বীপে থাকি। আমার এলাকায় বানররা সব কাজ করতে জানে। অশোক হাসল আর তারপর ভোলু আর রত্নাকে নিয়ে সোজা সমুদ্রের ধারে পৌঁছালো। যেই অশোকের নতুন নৌকা সমুদ্রের ধারে পৌঁছালো, সব জেলেরা অবাক হয়ে গেল। আরে অশোক, তুমি এই নৌকাটা কোথা থেকে কিনেছো? তোমার কাছে এত টাকা এলো কোত্থেকে? এটা তো তোমার বাবার নৌকার থেকেও সুন্দর। আমার তো মনে হয় ও নৌকাটা চুরি করেছে। চুরি করেনি, বরং অশোক এটা তার পরিশ্রম, বুদ্ধি আর দক্ষতা দিয়ে বানিয়েছে। তোমরা সবাই তো শুধু অশোককে নিয়ে ঠাট্টা করতেই ব্যস্ত থাকো। বাদ দাও রত্না, এই বোকাদের কথায় কান দিও না। আমার তো শুধু মাছ ধরতে হবে। যখন আমার কাছে কিছু ছিল না, তখন এই লোকগুলো ঠাট্টা করতো। আর আমার বিশ্বাস আছে, যখন আমি অনেক ধনী হব, তখনও এরা এটাই করবে। এই বলে অশোক জাল ফেললো, আর কিছুক্ষণের মধ্যে জালটা মাছে ভরে গেল। এর তো ভাগ্যই বদলে যাওয়া শুরু করেছে। একটা সুন্দর নৌকা আর তার উপর ভর্তি মাছ। সেদিন থেকে অশোক রোজ ভোলু বানরকে সাথে নিয়ে সমুদ্রের ধারে আসতো, অনেক মাছ ধরতো আর বাজারে বিক্রি করে ভালো টাকা কামাতো। কিছুদিনের মধ্যেই অশোকের দিন পুরোপুরি বদলে গেল। এখন তার কাছে ভাঙা কুড়ে ঘর নয়, বরং একটা সুন্দর বাড়ি ছিল। একদিন অশোক তার বন্ধু ভোলু বানরকে বলল, সবকিছু তোর জন্যই হয়েছে আমার বন্ধু। তোর সাথে দেখা হওয়ায় আমার ভাগ্য বদলে গেল। না বন্ধু, সবকিছু তোর পরিশ্রম আর ইচ্ছার জন্যই হয়েছে। এখন তোর কাছে অনেক টাকা আছে, তাই তোর এখন গ্রামের গরিবদের সাহায্য করা উচিত। কেন? যখন আমি বিপদে ছিলাম, তখন তো কেউ আমাকে সাহায্য করেনি। আমি জানি, কিন্তু তুই সাহায্য করিস, এতে তোর সম্মান বাড়বে আর গরিব মানুষরা তোর পক্ষে চলে আসবে। ভোলুর কথা শুনে অশোক সেদিন থেকেই গরিবদের সাহায্য করা শুরু করে দিল। এই বিষয়টা গ্রামের মাতব্বর জমিদারের পছন্দ হলো না। জমিদার তার বাড়িতে বসেছিল, তখনই সেই দুজন হিংসুটে জেলে সেখানে এসে পৌঁছালো। জমিদার বাবু, আমাদের সামনে অশোক একজন গরিব জেলে ছিল। তার কাছে নৌকা তো দূর, জাল পর্যন্ত ছিল না, কিন্তু এখন দেখুন তার কাছে তার বাবার থেকেও সুন্দর নৌকা আছে, আর সে এখন গরিবদের সাহায্য করছে। জমিদার বাবু, কিছু করুন, এমন না হয় যে আপনার জমিদারি আপনার হাত থেকে বেরিয়ে যায়। তোমরা এমন কথা বলছো কেন? কারণ অশোক মন খুলে গরিবদের সাহায্য করছে, আর গ্রামের লোকেরা তাকে সম্মান করতে শুরু করেছে। যদি সবাই তাকে সমর্থন করে, তাহলে আপনাকে কে সম্মান করবে? এই বলে দুই জেলে সেখান থেকে চলে গেল। কিন্তু জমিদারের চোখে চিন্তার ঢেউ চলে এসেছিল। জমিদার গভীর চিন্তায় ডুবেছিল। তখনই তার স্ত্রী সেখানে এলো। কি ভাবছো তুমি? ওই দুইজন জেলে ঠিক কথাই বলছিল। এই অশোকের বাবারও খুব সুন্দর নৌকা ছিল। তার নৌকার জন্যই তার সম্মান গ্রামের প্রচুর মানুষের কাছে ছিল। এখন এই অশোকেরও সেই নৌকার মতোই সুন্দর নৌকা আছে। আমি অনেকদিন ধরেই তার সৌন্দর্যের কথা শুনেছি। যদি আমি তার নৌকাটা কেড়ে নিই, তাহলে তার সম্মানও শেষ হয়ে যাবে। আর সেটা কিভাবে? দেখো, অশোক আগে গরিব ছিল। যে নৌকা এলো তার দিন বদলাতে লাগলো, মানে তার ভাগ্য সেই নৌকার সাথে জড়িত। তাই সেই নৌকা তার কাছে নয়, আমার কাছে থাকা উচিত। এই বলে জমিদার তার দুই গুন্ডা রাকা আর বিল্লাকে নিয়ে সমুদ্রের ধারে পৌঁছালো, যেখানে অশোক তার বন্ধু ভোলু বানরের সাথে বসেছিল। জমিদারকে দেখে অশোক অবাক হয়ে গেল। জমিদার সাহেব, আপনি এখানে? অশোক, আমি তোমার সাথে একটা চুক্তি করতে এসেছি। অনেক বছর আগে
এই চুক্তিটা তোমার বাবার সাথেও করতে এসেছিলাম, কিন্তু কিন্তু তিনি আমার কথা শোনেননি, আর আমি তার নৌকা ভেঙে দিয়েছিলাম। এখন তুমি বলো, আমি তোমার এই নৌকাটা কিনতে চাই। আমার নৌকা বিক্রি হবে না জমিদার সাহেব। অশোকের কথা শুনে জমিদারের রাগ 7 আসমানের ওপরে উঠে গেল। আরে দেখছিস কি রাকা, বিল্লা আর তোরা সব জেলেরা, এই বানর আর অশোককে তুলে দূরে ফেলে দে আর নৌকাটা ভেঙে ফেল। রাকা আর বিল্লার হাতে হাতুড়ি আর কুড়াল ছিল। সেখানেই দাঁড়িয়েছিল বাকি জেলেরা, বিশেষ করে সেই দুজন যারা অশোককে হিংসা করত। তারা সবাই একসাথে নৌকার ওপরে ঝাঁপিয়ে পড়ল। হাতুড়ির আঘাত, কুড়ালের কোপ, কিছুক্ষণের মধ্যেই অশোকের পরিশ্রমে সেই সুন্দর নৌকাটা চুরমার হয়ে গেল। খুব গরিবদের সাহায্য করিস না তুই? এখন দেখ, আমি তোকে সমুদ্রের ধারে মাছও ধরতে দেব না। এই বলে জমিদার তার 2 গুন্ডাকে নিয়ে সেখান থেকে চলে গেল। অশোক আর ভোলু ভাঙা মন নিয়ে ভাঙা নৌকার দিকে তাকিয়ে রইল। তারপর তারা চুপচাপ নিজেদের বাড়িতে ফিরে গেল। কিছুক্ষণের মধ্যে রত্নাও সেখানে এসে পৌঁছালো। অশোক, আমার খুব খারাপ লাগলো যখন শুনলাম যে জমিদার আর জেলেরা তোমার নৌকাটা ভেঙে দিয়েছে। এই কথা শোনা মাত্রই অশোকের চোখ দিয়ে জল পড়তে লাগলো। রত্না, আমার পরিশ্রম, আমার নৌকা, সবকিছু শেষ হয়ে গেল। হার মেনে নিও না অশোক, অন্য নৌকা বানাও, আমি তোমাকে সাহায্য করব। তোমার এখন সাহস হারানো উচিত নয়। আরে আমি তো অশোককে বলি, নৌকো ভেঙে দিয়েছে তো কি হয়েছে, মাছ তো ভেঙে ফেলেনি, আমি আবার নৌকা বানাবো, এবার আরো সুন্দর। ভোলুর কথায় অশোক আবার সাহস পেল। সে তার চোখের জল মুছে ফেলল আর নতুন নৌকা বানাতে লেগে গেল। কিছু সপ্তাহের মধ্যেই আরো সুন্দর আর মজবুত একটা নৌকা তৈরি হয়ে গেল। যখন এই খবর জমিদারের কাছে পৌঁছলো, তখন সে অবাক হয়ে গেল। এত তাড়াতাড়ি অশোক আবার নৌকা বানিয়ে ফেললো? নিশ্চয়ই কোনো গোলমাল আছে। একজন জেলে এত সুন্দর নৌকা বানাতে পারে না। জমিদার রাকা আর বিল্লাকে অশোকের বাড়ির উপরে নজর রাখতে লাগিয়ে দিল। রাকা আর বিল্লা লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখনই ভোলু বানর তার মানুষের মতন গলায় অশোককে কিছু বোঝাচ্ছিল। আরে বিল্লা, এই বানরটা তো কথা বলছে। এটাই তো আসল খেলা, এই বানরটাই অশোককে সবকিছু শেখাচ্ছে। দুজনেই দৌড়ে জমিদারের কাছে পৌঁছালো আর সব কথা বলে দিল। জমিদার ভীষণ রেগে গেল। তাহলে সব ঝামেলার মূল এই কথা বলা বানরটা। পরের দিন যখন অশোক, ভোলু আর রত্না নৌকা নিয়ে সমুদ্রের দিকে বেরোলো, তখন আবার সব জেলেরা তাদেরকে ঘিরে দাঁড়ালো। অশোক, আজ তো নৌকা ভেঙে দেব আর এই বানরটাকে মেরে ফেলবো। ভোলুকে চারপাশ থেকে ঘিরে ফেলা হলো। রাকা আর বিল্লা লাঠি নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। ভোলু বানর খুব আহত হলো। অশোককেও মারা শুরু হলো। ঠিক তখনই যে গরিবদের অশোক সাহায্য করেছিল, তারা সবাই সেখানে এসে পৌঁছালো। অশোক আমাদের ত্রাণকর্তা, আমরা তাকে মরতে দেব না। মানুষের ভিড় জমিদার আর তার গুন্ডাদের পিছু হটতে বাধ্য করল। ভিড় ধাক্কাধাক্কি করছিল। হঠাৎ জমিদারের পা পিছলে গেল আর সে সোজা সমুদ্রে পড়ে গেল। জমিদার ডুবে যেতে লাগলো। বাঁচাও, কেউ বাঁচাও। সবাই চুপ করেছিল, কিন্তু ভোলু আহত হওয়া সত্ত্বেও লাফিয়ে সমুদ্রে ঝাঁপ দিল।
ভোলু জমিদারকে টেনে কিনারায় নিয়ে এলো। জমিদার কাঁপতে কাঁপতে তার দিকে তাকিয়েছিল। আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি, তাও তুই আমাকে বাঁচালি। আমাদের পৃথিবীতে এমনই হয় জমিদার, মানবতা শুধু মানুষের মধ্যে থাকে না। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি খুব বড় ভুল করেছি। আজ একটা বানর আমাকে মানবতা শেখালো। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আমার সব সম্পত্তি আর জমিদারি সব অশোকের। আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। না জমিদার সাহেব, আজ আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, আর আপনি আমাদের সবার কাছে ক্ষমাও চেয়েছেন। আমরা সবাই আপনাকে ক্ষমা করে দিয়েছি। এখন আপনার গ্রাম ছেড়ে চলে যাওয়ার কোনো দরকার নেই। আপনি এখানেই আমাদের সাথে থেকে জমিদারি করবেন। এর কিছুদিন পর অশোক আর রত্নার বিয়ে হয়ে গেল। আর তারপর ভোলু তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে নিজের দ্বীপের দিকে চলে গেল।